স্টুডেন্টস, আবার চলে এসেছি পরিমিতির আয়তঘন চ্যাপ্টার নিয়ে। আয়তঘন চ্যাপ্টারের সাজেশন দেওয়া হয়ে গেছে, কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেগুলো দেওয়া হয়েছে। 5টা প্রশ্ন এই ভিডিওতে সেটা দেওয়া আছে। আচ্ছা, লম্বিত চোঙের দেওয়া আছে 8টা প্রশ্ন, ঠিক আছে। এবার সেই যে আয়তঘন চ্যাপ্টার যে 5টা দিয়েছি তার ভিতর একটা আজকে একটা অঙ্ক যাচ্ছে বিভৎস ইম্পর্টেন্ট, 100-200 বার যা করার করো কিন্তু, ঠিক আছে, বুঝে গেল যেটা বলছি। মানে আমার অঙ্কে হচ্ছে গিয়ে 80+ পাওয়ার টার্গেট তোমাদের, এইটুকুর মাথায় রাখো। সমস্ত কাঁচা স্টুডেন্ট মানে অঙ্কে দুর্বল, কিছু করতে পারে না, তারাও পাবে কিন্তু। আমি কিন্তু বারবার বলছি, কিন্তু আমি এমন ভাবে বোঝাবো, ঠিক আছে। সুতরাং ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে। হলো, আর চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখতে পাচ্ছ আমার চ্যানেলে কিরকম যাচ্ছে, সাজেশন যাচ্ছে, ঠিক আছে, তারপর অঙ্ক করা যাচ্ছে। আর কিন্তু প্লে লিস্টে যেটা রয়েছে কিন্তু, ঠিক আছে, প্লে লিস্টে দুটো প্লে লিস্ট একদম ফলো করবে। একটা হচ্ছে কি পুরো অঙ্কের জন্য সেপারেট করে দেওয়া আছে, মানে অঙ্কে যাতে 80+ পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে যারা 18 পাও, দেখো 18 পাও তাদেরকে আমি 81 পাবো, কিন্তু বাংলা লিখে দিচ্ছি, কিন্তু 81 পাবো। খারাপ স্টুডেন্টের আমি এটা বলে দিলাম, ঠিক আছে, এটা মাথায় রেখে চলো। হ্যাঁ, কোনো চিন্তা করার ব্যাপার নেই। দেখো অঙ্ক কিছুই না, অঙ্ক একটু বোঝার ব্যাপার, ঠিক আছে। আমরা পারি, তোমরা পারো না কেন, কিসের জন্য পারো? তোমরা বোঝো, মানে বোঝার চেষ্টাই করো না তোমরা। একটুখানি বোঝার চেষ্টা করলে হয়ে যায়। আমি যেরকম বোঝাই একটুখানি বোঝার চেষ্টা করতে, বেশি বোঝার দরকার, মাথায় প্রেশার নিলাম নেই, ঠিক আছে। অল্প বোঝো তাও ঠিক আছে, কিন্তু যেটুকু বুঝবো সলিড। তোমাদের কি, তোমাদের একটা যে কোনো সিম্পল জিনিস ভয় লাগে করতে, তোমরা আগেই গা কাঁপে, তাই না? দেখি, যেমন আমি একটা কথা বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এই যে আমি পরিমিতি করাচ্ছি, পরিমিতি কি আছে, কি আছে বলো? পরিসীমা আছে, আয়তন আছে, ক্ষেত্রফল আছে, এইসব নিয়ে আলোচনা। তোমরা ক্ষেত্রফলই কোনটা ক্ষেত্রফল বোঝো না, তোমরা কোনটা আয়তন সেটা বোঝো না, তাহলে তো চলবে না। একটা বস্তু আয়তন মানে কি, একটা বস্তু যতটা জায়গা জুড়ে থাকে সেটা হচ্ছে আয়তন, ঠিক আছে। আর ক্ষেত্রফল যে পাতলা সারফেসের, মানে একটা আমি বলেছিলাম একটা জিনিস কল্পনা করো সবসময়, পাতলা পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা, একটা পাতলা পৃষ্ঠা, সে মানে আয়তক্ষেত্র টাইপের হবে। তার উপর সারফেসটা হচ্ছে তোমার ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিছু পাতলা জিনিস হয়। পরিসীমা কি হয়, বাইরের আউটার পাথ, পরিসীমা হচ্ছে বাইরের পথটা পরিসীমা। সব বুঝিয়েছি ভিডিও দেখো, ভালো করে ঠান্ডা মাথায় দেখো, সমস্ত বুঝে যাবে, ঠিক আছে। যেমন মনে করো আমি একটা এই পাত্রটা নিলাম, এই পাত্র আয়তন কত? আরে তোমরা তো আয়তনের সংজ্ঞা ফিজিক্সে পেয়েছো। সেটা কি, সেটা হচ্ছে এই বস্তুটা যার যে কোনো বস্তু বায়ুতে যতটা জায়গা দখল করে থাকে সেটা হচ্ছে আয়তন। আমি বসে আছি এই বায়ুতে, এইরকম ঘুরিয়ে পেয়েছি, যতটা জায়গা জুড়ে আছে সেটা হচ্ছে আমার আয়তন। আমি হেলছি চলছি, তার মানে কি আমার আয়তনটা কিন্তু ওইদিকে বায়ুতে কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। বুঝে কি বললাম, মানে বাড়ছে না। যখন এরকম যাচ্ছি তখন একটা এইটুখানি এরকম একটা আয়তন, মানে আমার আয়তন আমার মতোই থাকছে। এই বস্তুর আয়তন, বস্তুটা এখানে আছে একটা আয়তন, আবার এখানে আছে একটা, না না সেরকম না। বস্তুটা বায়ুতে এই পরিমাণ জায়গায় জুড়ে থাকবে, বস্তুটা চেঞ্জ হচ্ছে না তো। বস্তুটা যদি বড় ছোট হয় তখন একটা আয়তন চেঞ্জ হবে। বুঝে গেল কি বললাম? তার মানে এই বস্তুটার আয়তন মানে হচ্ছে বস্তুটা বায়ুতে যতটা জায়গা জুড়ে থাকে। এইবার একটা কথা হচ্ছে, এই যে বাটিটা নিলাম, এই বাটিটার মধ্যে এই যে আয়তন মানে কি, এই বাটিটা যে এই যে এখানে বায়ু রয়েছে ভর্তি, তার মানে এই বাটিটার আয়তন মানে হচ্ছে কি, এই পুরো ভিতরে বায়ুর আয়তন প্লাস এই প্লাস্টিকের আয়তন, এই বস্তু, ঠিক আছে, প্লাস্টিকের আয়তন টোটাল মিলে হচ্ছে কি, টোটাল মিলে টোটাল মিলে প্লাস্টিকের আয়তন। বুঝতে পারছো কি বললাম? তাহলে এই যে পুরো প্লাস্টিকটা মোটা বাইরে যতটা জায়গা জুড়ে থাকছে সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে ওর আয়তনের আয়তন। বুঝতে পারলে কি বললাম? তার মানে তোমাদের তাহলে এই বাড়িটা যদি একটু মোটা হতো, ধরো এই পাতলা এই জায়গাটা মোটা হতো, তাহলে কি বায়ুর আয়তন, ভেতরে ফাঁকা বায়ু, আমি যদি বায়ু না দিয়ে জল ভরি, তাহলে জলের আয়তন প্লাস বস্তুর আয়তন সময় সময় টোটাল বস্তুটার আয়তন হয়ে যাবে। আমি বুঝতে পারলাম কি বললাম? যদি বলো যে স্যার এরকম একটা কাজ করে, মানে যদি হাফ জল দেওয়া হয়, এর ভিতরে হাফ জল দেওয়া হয়, হাফ জল, ঠিক আছে, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে আয়তন কি হবে দেখো, তখন আয়তন কি হবে, হাফ জল আছে তার আয়তন, প্লাস তার উপরে হাফ বায়ু আছে তার আয়তন, প্লাস এই প্লাস্টিকের যতটা জুড়ে, তাই না, বস্তুর যতটা জায়গা থাকে। এক কথায় কি, এই বাইরের টোটালটা হচ্ছে আয়তন। বাইরে বস্তুটা যতটা জায়গা জুড়ে থাকে বায়ুতে, বস্তুটা বায়ুতে যতটা জায়গা জুড়ে থাকে সেটা হচ্ছে তার আয়তন, ঠিক আছে। এইবার সেই আয়তনটা কি কি সমন্বয়ে গঠিত, কি কি যোগফলে গঠিত। যদি হাফ জল নি, সে হাফ জল প্লাস তার উপরে হাফ বায়ু আছে, হাফ বায়ু প্লাস হচ্ছে প্লাস্টিকটা, এই প্লাস্টিক রয়েছে, প্লাস্টিকটা টোটাল মিলে হচ্ছে গিয়ে এর টোটাল আয়তনটা। এইটা হচ্ছে বুঝতে হবে আয়তন।
ঠিক আছে, যেমন একটা তোমাদের একটা এক্সাম্পল, এইটাই তোমরা বোঝাতে দিলে কি করে হবে বলো। যেমন তোমাদের একটা এক্সাম্পল মনে করো, বাড়ির তোমার তোমরা তুমি যে রুমে ভিডিওতে দেখছো, যে রুমে বসে আছো, যে রুমটা বসে আছো, ঠিক আছে, যে রুমটা বসে আছো, আমি যদি অত ডিপলি না আঁকি, এমনি শর্টকাট আঁকি, তোমার যে রুমটা বসে আছো সেই রুমটা যদি এরকম ভাবে আমি দেখাই তোমাদেরকে, ধরো এই রুমে তুমি বসে আছো, ঠিক আছে, রুমটা বসে আছো, রুমটা পাঁচিলটা দেওয়ালগুলো, দেওয়াল ইটের দেওয়াল, ছাদ আছে, ভালো বোঝার চেষ্টা করো। তাহলে তুমি যে রুমে বসে আছো সেই রুমে যতটা বায়ু আছে, মানে তুমি যে যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্রগুলো প্লাস হচ্ছে কি তোমার, তুমি নিজে ভিডিও দেখছো, ঠিক আছে, সেইটা সমস্ত জিনিসের, তার মানে কি তোমার আয়তন, তুমি ছাড়া যতগুলো জিনিস রয়েছে তার আয়তন প্লাস যেটুকু ফাঁকা জায়গা রয়েছে বায়ু রয়েছে তার আয়তন সমান সমান রুমটার আয়তন হবে। এবার যদি রুমটার, এবার আবার একটু ঠান্ডা মাথা পাবো, রুমটা কি হচ্ছে ইট দিয়ে গাঁথনি, ইট দিয়ে গাঁথনি, ঠিক আছে, তাহলে ইট দিয়ে যদি গাঁথনি হয় তাহলে আবার ওই যদি রুমের যদি বাইরের দিয়ে আউটসাইড, ধরো আউটসাইড যতটা বায়ু যতটা মানে বায়ুর জায়গা জুড়ে আছে, আউটসাইড মানে বাড়ির বাইরেরটা বা রুমের বাইরেরটা যদি ধরো, তাহলে কি হচ্ছে, তাহলে মোটা ইটটাও তার আয়তনের সাথে যোগ হবে, বুঝতে পারলাম। এবার যে ছোট জিনিস আছে, একটা চৌবাচ্চার ব্যাপারে আসো, যদি চৌবাচ্চার ব্যাপারে আসো, চৌবাচ্চার ধারগুলো কি ইটের গাঁথনি হয়, চৌবাচ্চায় ফাঁকা থাকে তখন কি বায়ুর আয়তন প্লাস হচ্ছে গিয়ে চৌবাচ্চার ইটের আয়তন, টোটাল মিলে চৌবাচ্চা যতটা জায়গা জুড়ে থাকে, তাই না। চৌবাচ্চা যখন জল দেবে, হাফ জল দেবে, তাহলে টোটাল আয়তন কি হবে, হাফ জলের আয়তন, যতটুকু জল দেবে ততটুকু জলের আয়তন, প্লাস যতটুকু ফাঁকা থাকবে ততটুকু আয়তন, ততটুকু কি থাকছে, বায়ু থাকছে, প্লাস হচ্ছে ইট থাকছে, টোটাল মিলে চৌবাচ্চা যতটা জায়গা জুড়ে থাকে। আর একটা এক্সাম্পল দিচ্ছি, লাস্ট এক্সাম্পল, একদম মনে থাকার মতো এক্সাম্পল, সেটা হচ্ছে বারবার বলছি আমি, একটা ক্যাম্বিস বল, দামি ক্যাম্বিস বল, দামি ক্যাম্বিস বল যদি দেখো, মানে ক্যাম্বিস বল বুঝলো, ক্রিকেট খেলা ক্যাম্বিস বল, সেই ক্যাম্বিস বলটা কি মোটা চামড়া থাকে, ক্যাম্বিস বলটা গোলাকার, তাহলে এটা চৌবাচ্চা যদি ইয়ে হয়, আমি বুঝতে পারলাম অত মোটামুটি দেখো, এমনি চোখ বন্ধ করে ভাবলে জিনিসগুলো বুঝতে পারবে, ঠিক আছে, যে আয়তন কি, ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে পাতলা সারফেস হয়, তলের হয়, একটা তল পরিষ্কার করো, পাতলা পেজ মনে করবা, ঠিক আছে। যে ক্যাম্বিস বলের উদাহরণটা আসছি, ক্যাম্বিস বলটা কি হচ্ছে, মনে করো এরকম সার্কেল করে ক্যাম্বিস বল, ক্রিকেট খেলা বল, ঠিক আছে, তাহলে ক্যাম্বিস বলের চামড়া থাকবে না, মোটা চামড়া থাকবে, এটা হচ্ছে মোটা চামড়া, এ হচ্ছে মোটা চামড়া, বোঝা গেল কি বললাম, এটা হচ্ছে বাইরের চামড়া, এটা হচ্ছে বাইরের চামড়া, এটা হচ্ছে ভেতরের চামড়া, এটা হচ্ছে ভেতরের চামড়াটার সারফেসটা, এটা হচ্ছে ভেতরের সারফেস তলটা, ভেতরের চামড়াটা, এটা বাইরের চামড়াটা, আর এটা হচ্ছে পুরো চামড়াটা, মোটা চামড়াটা, তাই না, মোটা চামড়া, বোঝা গেল কি বললাম। তাহলে এই ক্যামিস বল, টোটাল যদি ক্যামিস বলটা আয়তন বলি তাহলে কি হয় বলো তো, আয়তন বলে কার বেরোবে, তার মানে ক্যামিস বলের বাইরের টোটাল বাইরেরটা আয়তন সমান সমান কোনটা বেরোবে, এই চামড়া গুলোর আয়তন প্লাস হচ্ছে ভেতরের যে গোল বলটা, ছোট বায়ুর বলটা, বায়ু এয়ার যে ভর্তি আছে, এই জায়গায় ফাঁকা না, বায়ু তো এখানটা, এখানে বায়ু তো, বায়ু যখন থাকবে বের করে নেবে, যখন বায়ু না থাকবে তখন বলটা চিমস হয়ে যাবে, যেমন বেলুন, বেলুন যখন ফোলা যখন বায়ু ঢুকা তখন বেলুনটা ফোলে, আর যখন বেলুনটা বায়ু বেরিয়ে যায় চিমস হয়ে যায়, কারণ ভেতরে বায়ু আছে। তাহলে ক্যাম্বিস বলের কত জায়গায় জুড়ে অবস্থিত, এই গোল যে বায়ুটা আছে, বল ভিতরে একটা ছোট বল মনে করো, কিসের বল, বায়ুর বল, সেই বায়ুর বল প্লাস ভিতরে একটা চামড়া রয়েছে, সেই চামড়া দিয়ে দুটো সমন্বয়, যত যোগফল আয়তন সমান সমান ক্যাম্বিস বলের বাইরেরটা আয়তন, টোটাল আয়তন। সেই জন্যই বলে, সেই ক্যাম্বিস বলে যখন ফাঁপা লোহার লোহার বল যদি হিসাব করো ভেতর ফাঁপা, তখন লোহাটা কতটা বের করার জন্য কি করো, ভেতরে বায়ুর বলটা বের করো আলাদা আয়তন, বাইরের বাইরের বলটার আয়তন বের করো আলাদা, মাইনাস করে দিলে সেই চামড়াটা পেয়ে যাবে, এখানে ক্যাম্বিস বল চামড়াটা পেয়ে যাবো। আর যদি সেটা ক্যাম্বিস বলটা কনভার্ট করে যদি ফাঁপা লোহার বল ধরো বা ফাঁপা অন্য কোনো ধাতুর বল ধরো, তাহলে কি হবে, ধাতুটা বেরিয়ে যাবে, কি করলে, ভিতরে বায়ুর বল, প্রথমে আগে বাইরেটা বের করতে হবে বড় আর দিয়ে, তাই না, তাই বলেছিলাম না, আমি গোলক যখন করেছিলাম তখন কি বলেছিলাম, 4/πr কিউব, এটা বড় আর দিয়েছিলাম, এখানে সেন্টার থেকে শুরু করে এটা মনে করি রেডিয়াসটা বড় আর ধরেছিলাম, ঠিক আছে, সরি 4/πr কিউব, ঠিক আছে, এই যে এটা যেমন যেমন এটা লিখলাম, মনে হচ্ছে কি তোমাদের যোগ করে নিচে বাড়িটা কেমন লাগছে, আরে এইটাই সেরকম, আমি তো নাম্বারটার উপরে কিছু তিন দিনে, তোমরা বলে স্যার কিরকম লিখেছে, আরে বাবা একই ব্যাপার, এইগুলো খুঁটিনাটি জিনিস, ভয়টা দূর করতে হবে, হচ্ছে 4/πr কিউব হলো বাইরেরটা টোটালটা বড়টার, আর যে ছোটটা নেই কি হবে তাহলে,
এই ভেতরে ভেতরে বায়ুটা এটা ছোট আর ধরি, তাহলে এটা কি হবে, মানে এই লাল কালি দিয়ে করি 4 পাই ছোট আর কিউব, লাল কালি রেডি, এই ব্যাসার্ধটা একটুখানি, এইটা এইটা হচ্ছে কি দুটো মাইনাস করলে কি হচ্ছে, এই চামড়াটা বেরিয়ে যাচ্ছে। ক্যামিজ বল বলো চামড়া, তা ফাঁপার ধাতুর বল বলো সেই ধাতুটুকু বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আয়তন, ধাতুর আয়তন বেরিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো বুঝতে হবে যে কি ক্যামিজ বলটা টোটাল বলটা, বলটা মাথায় রাখতে হবে। তার মানে ভেতরে বায়ুর বল আছে, বায়ু বায়ু এয়ার বায়ু বায়ুর বল আছে, তাহলে টোটাল বলটা যদি আয়তন বের করি, ভেতর থেকে যদি এই বায়ুর বলটার আয়তন মাইনাস করি, তাহলে চামড়াটা আয়তন পেয়ে যাবো। তেমনি সবকটা সব একই ক্ষেত্রে ওরকম যাচ্ছে, অত বেশি বুঝে লাভ নেই, বেশি বুঝলে মাথা গড়িয়ে যাবে, ঠিক আছে, যেটুকু বুঝেছো বুঝেছো, এ হচ্ছে সূত্র। তো এইরকম ভাবে বুঝতে হবে, না বুঝলে তো হবে না। তো এখন আয়তঘন চ্যাপ্টারটা করাচ্ছি, এই চ্যাপ্টার যেটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, মানে সব 3টে অঙ্ক দিয়ে দিচ্ছি, একদম ভাইটাল ভাইটাল ইম্পর্টেন্ট, আসার মতো মানে আসবো ভুল হবে, আসার চান্স খুবই, ঠিক আছে। সেটা এখন একটা যে অঙ্ক করেছি সেই অঙ্কটা খেয়াল করো। আচ্ছা, সেই অঙ্কটা করতে গেলে এইখানে যে জিনিসটা বুঝতে হবে, এতক্ষণ তো অনেক কিছু বোঝালাম, যা হোক, এবার এইখানে যে অঙ্কটা করতে হলে যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে দেখো, চৌবাচ্চা একটু কম্পেয়ার করছি, চৌবাচ্চা ধরো যে একটা চৌবাচ্চা রয়েছে, ঠিক আছে, আচ্ছা, এর তার পাঁচিল রয়েছে, তাই না, চৌবাচ্চার গার্ড গার্ড মানে ওয়ালটা, ওয়াল ওয়াল এগুলো হচ্ছে ওয়াল, ইটের ওয়াল, ইটের ওয়াল, ইটের ওয়াল, চৌবাচ্চা যদি, চৌবাচ্চা আয়তন কি হবে, তাহলে আয়তনটা বের করতে গেলে একটা জিনিস মাথায় রাখো, আয়তনটা বের করতে হলে আমাদের কিন্তু এখানে ডাইমেনশন মানে মাপটা, মানে মাপ মাপ পরিষ্কার কথায় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটা হয়, ঠিক আছে, এই দেখো এই ভেতরে একটা আলাদা দৈর্ঘ্য বলো প্রস্থ বলো যা আছে, ভেতরটা আলাদা, বাইরেরটা হচ্ছে এইটা, বুঝা গেল। তার এর ভিতরে যদি যখন বলে না জল থাকে, জল জল চৌবাচ্চা জলপূর্ণ করা হলো, তখন আমরা কি করি, জলের আয়তন কি করে বের করবো, তখন তার জন্য কি করা হয়, চৌবাচ্চা যেটা বলা হয় না, সেটা হচ্ছে মনে করো জল রয়েছে, ঠিক আছে, এতটা জল রয়েছে, এই যে এইটা আমাদেরকে চৌবাচ্চা মোটা ধরা হয় না, এমন মাপ দেয়, সেটা ধরে নিতে হবে ভিতরেরই মাপ দেয়, ভিতরটা মাপ দেয়, কারণ ভিতরটা মাপেরটাই হচ্ছে জলের মাপ, জলের লম্বা চওড়া, বুঝতে পারছি কি বললাম, জলের লম্বা চওড়া উচ্চতা জলের সবকিছু আমি বোঝাতে পারলাম, এই বাইরের এখান থেকে এতটা ধার নয় কিন্তু, হলো। এই অঙ্কটা করতে গেলে সেটা বুঝতে পারবে, যেমন হচ্ছে গিয়ে একটা মাটি, একটা জায়গায় প্লেন জায়গায় আমি গর্ত খুঁড়বো, ঠিক আছে, একটা প্লেন জায়গায় আমি আয়তঘনাকার গর্ত খুঁড়বো, বুঝতে পারছি কি বলবো, আয়তঘনাকার গর্ত খুঁড়বো। এইবার দেখো এই একাটায় গর্তটা বুঝতে পারছো কি, গর্তটা এইরকম টাইপের গর্ত খুঁড়বে, গর্ত, হ্যাঁ গর্ত খোঁড়াবে, তাহলে এইটা বোঝাচ্ছি যে গর্তটা আমি খুঁড়বো, গর্তটা বোঝা যাচ্ছে কি, এই যে এটা ফাঁকা, এই যে গর্ত, এই যে গর্ত, ঠিক আছে, এইরকম গর্তটা এই যে সব হচ্ছে মাটি, মাটি ভর্তি, হ্যাঁ, এবার গর্ত খোঁড়া হবে, ঠিক আছে, সেটা মাথায় রাখো সবসময়, এটা হচ্ছে মাটি, মনে করো একটা আমাদের মাটি থেকে আমি গর্ত খুঁড়ে নিলাম, সেটা কিন্তু এরকম কিন্তু আঁকা, তাহলে একটা গর্ত খোঁড়া হবে, ঠিক আছে, এই অঙ্কটা একটু কি বুঝলে, তো চৌবাচ্চা দিয়ে বুঝলে ভিতরে ডাইমেনশন, এবার এরকম আপনার একটা গর্ত খোঁড়া হবে, গর্ত গর্ত বক্স করে গর্ত করে, দেখো তো মাটি যখন মাটি দিয়ে যায় না, তোমার বিল্ডিং এর যখন ফাউন্ডেশন করে, পকেট করে, পকেট পকেট গর্ত করো, গর্তটা একদম দেখতে হয়, তাই না, গর্ত এইভাবে দিয়ে এইখানে এই জিনিসটা ফাঁকা দিয়ে দেখা যায়, ঠিক আছে, এই তলগুলো হচ্ছে কি তোমার এগুলো, এইগুলো তল, এটা তল, ঠিক আছে, হলো, এটা তল, এবার বুঝতে পারছো, গর্ত, গর্ত হয়ে গেল, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে গর্তটা যখন হয়, এদিকে একটা তল, পিছনে একটা তল, চারদিকে চারদিকে চারটে তল, নিচে তল, উপরে গর্ত, হলো। এই যে গর্তটা, এই যে গর্তটা খোঁড়া হলো, গর্তটা কিরকম টাইপের খোঁড়া হলো, ঘনাকার টাইপের খোঁড়া হলো। তা আমি যে সেটাই বলছি, গর্তটা যখন খুঁড়বে তখন কি হবে, দেখো দেওয়ালটা, দেওয়ালগুলো, গর্ত দেওয়ালগুলো পাতলা, আমি মোটা তো আর ধরতে পারবো না, ঠিক আছে, কি বললাম, গর্ত খোঁড়া মানে কি, মাটির আয়তন বেরিয়ে যাওয়া, গর্ত খোঁড়া মানে গর্ত ভেতর কি আছে, মাটি আছে, মাটির আয়তনটা, গর্তটা টোটালি কি দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি, তার মানে গর্তের আয়তন সমান সমান হচ্ছে মাটির আয়তন, যত দেখো গর্ত খুঁড়বে, এই অঙ্কটা সেই অঙ্কটা, ঠিক আছে। তো অঙ্কটা পড়ো, আঁকাটা থাকুক এরকম যেরকম আছে, আমি ডাইমেনশন গুলো মাপগুলো বসিয়ে দেবো। চাঁদমারি রাস্তাটি উঁচু করতে হবে, চাঁদমারি একটা জায়গার নাম, চাঁদমারি নিয়ে ঘাবড়ানো কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা ওখানে লিখি আগে,
কত নাম্বার? অঙ্কটা হচ্ছে কি কোষে দেখি 14 নাম্বার। হ্যাঁ, কোষে দেখি 14 নাম্বার, ঠিক আছে? কোষে দেখি 14 নাম্বার, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। হ্যাঁ, আচ্ছা। চাঁদমারি রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর সমান গভীর 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 ঠিক আছে, ডিপ, গভীর 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 সব কিন্তু গভীর, হাইট হাইট ঠিক আছে, উচ্চতা গভীর এবং সমান মাপের, লম্বা চড়া একটু সমান আর কি, লম্বা চড়া সমান, সমান মাপের 30টা, কিন্তু 30টা সমান মাপের, এক কথায় গভীর বা লম্বা প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান মাপের আয়তক্ষেত্রাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। চাঁদমারির রাস্তা সেই মাটি দিয়ে উঁচু করা হয়েছে। আমি বলেছিলাম যে কি পরিমিতি অঙ্ক করতে গেলে একটা জিনিস বিভৎসই মাথায় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি, মনে আছে? মনে নেই। দুটো তিনটে কন্ডিশন মানে টিপস বলেছি না, তার একটা টিপস, মেইন টিপস মনে নেই। আচ্ছা, এবার অঙ্কটা শুরু করা যাক। কি বলছে? কোষে দেখি 14, তা ঠিক আছে। চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তে দৈর্ঘ্যপ্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয়, দৈর্ঘ্যপ্রস্থ কত দিয়েছে? 14 মিটার আর 8 মিটার। দৈর্ঘ্যটা বড়টা আমরা দৈর্ঘ্য হয়ে যাবে, আমি বলেছিলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলতে কিছু নেই, সবই মাপ, সবই দূরত্ব, ঠিক আছে, সোজা দূরত্ব, দৈর্ঘ্য যা, প্রস্থ যা, উচ্চতা একই জিনিস, তিনটেই দৈর্ঘ্য। আমরা গতিবিজ্ঞানে কি বলেছি? দৈর্ঘ্য হচ্ছে মূল একক না, দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য ভর সময়, মনে আছে? ঠিক আছে, গতিবিজ্ঞানে তিনটে মূল একক, দৈর্ঘ্য যা, প্রস্থ তাই। দৈর্ঘ্যটাকে বড় বলে দৈর্ঘ্য ধরি আমরা, প্রস্থটা ছোট বলে ছোট ধরি, আবার ধরার সুবিধার্থে। এই বড়টা দৈর্ঘ্য ধরি মোটামুটি, কি বলেছে? 14 মিটার বলেছে দৈর্ঘ্য, 14 মিটার। আর প্রস্থ কি বলেছে? প্রস্থ বলেছে হচ্ছে তোমার 8 মিটার, এই প্রস্থ, ঠিক আছে, 8 মিটার, 8 মিটার হলো। উচ্চতা দেয়নি, কি বলছে? 8 মিটার। এবং রাস্তাটি করতে মানে এই মাটি এরকম 30টা মাটিতে একটা রাস্তা তৈরি করছে, ঠিক আছে, এরকম 30টা গর্ত থেকে, ঠিক আছে, একটা রাস্তা তৈরি করছে, রাস্তা কি বলছে? রাস্তা উঁচু করছে, এরকম একটা রাস্তা আছে, রাস্তায় আরো উঁচু করবো, মনে করো রাস্তাটা আরো উঁচু করবো, ঠিক আছে। এই মাটি এরকম 30টা যা মাটি হবে, গর্তে মাটি হবে, সেই মাটি আমি শর্টকাট দেখলাম, রাস্তা তো শেষ নেই, পুরো চলে যাচ্ছে, আমি এইটুকুনি জায়গা আগামী দেখালাম। এই মাটি দিয়ে, এই গর্ত থেকে এই মাটি দিয়ে এই রাস্তাটা উঁচু করবে, রাস্তাটা উঁচু করা হবে, ঠিক আছে, রাস্তাটা উঁচু করা হবে, হলো। এবার রাস্তাটা কি আয়ত ঘনাকার না কি ঘনাকার আমার দেখার দরকার নেই, ঠিক আছে। এই মাটি যা, এই মাটি দিয়ে রাস্তার মাটি উঁচু করা হবে। তাহলে সমীকরণ, আমি পরিমিতি করার সময় একটা কথা বলেছিলাম, সমীকরণ জিনিসটা মাথায় রাখবে, সমীকরণ গঠন এবং সমাধান। এই এক্সাম্পলটা দিয়ে আমি, যে আমার বয়স এবং তোমার বয়সের যোগফল হচ্ছে মনে করো 45 বছর, এইটা দিয়ে একটা সমীকরণ গঠন করো। তুমি বলবে কি, আমার বয়স প্লাস স্যারের বয়স ইজিক্যাল টু 45, এইটাই সমীকরণ। মানে সমান সমান চিহ্নের বাদিকে একটা জিনিস থাকবে, ডান দিকে একটা অঙ্ক থাকবে। বাদিকে একটা অঙ্ক কি, আমার বয়স প্লাস তোমার বয়স, ডান দিকে কি 45, এটা হচ্ছে সমীকরণ। ঠিক সমীকরণ জিনিসটা জানতে হবে। আর একটা সমীকরণ এক্সাম্পল অনেক দিয়েছিলাম, ঠিক আছে, এখন অতটা জিনিস আলোচনা করলাম না। এইখানে সমীকরণটা কি হবে? এখানে সমীকরণটা হচ্ছে গিয়ে, বলছি কি এই 30টা গর্ত গুনতে হবে এরকম, তা 30টা গর্তের মানে কি মাটির আয়তন, 30টা গর্তের মাটি একই কথা, মাটির আয়তন সমান সমান রাস্তার মাটির আয়তন, সমান সমান রাস্তার মাটির আয়তন। তা কি বলেছে? এবং মানে রাস্তাটি তৈরি করতে 2520 ঘনমিটার মাটি লেগে থাকে। তাহলে এই 2520 ঘনমিটার মাটি সমান সমান কি হবে? 30টা গর্তের মাটির আয়তন, মানে গর্তের আয়তন সমান সমান মাটির আয়তন। গর্তে তো মাটি ছাড়া কিছু নাই, গর্ত খোলা কারণে মনে মাটি না আছে, ফাঁপা আছে না, কিছু আছে, তাই না? 30টা গর্তের আয়তন সমান সমান হচ্ছে, আবার 30টা গর্ত, যেটা গর্তের পাঁচিলও মোটা থাকে না, তাই না? 30টা গর্তের মাপ যোগ বলা মানে কি, গর্তের গা ঘেসে মাপ বলা। আমি তো একটু যে চৌবাচ্চা বললাম, চৌবাচ্চা যে পাঁচিল মোটা থাকে সেরকম তো মাপ না, যতটা করবো ততটা। তাহলে মাপ যোগ যা আছে সবই একই ব্যাপার আছে। তার 30টা গর্তের আয়তন সমান সমান হচ্ছে এই 2520 ঘনমিটার মাটি আর কি, মাটি আয়তন। এই হচ্ছে সমীকরণ গঠন। এই 25টা গর্তের যদি আয়তন, একটা গর্তের যদি আয়তন বের করো, আয়তনের সূত্র কি?
বলেছিল ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট, সবসময় মাথা রাখবেন কিন্তু ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট আয়তনের সূত্র। আয়তনের সূত্রকে এখানে ছোট্ট করে লিখে দিই, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আয়তনের সূত্র। আয়তন সমান সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট। ভূমির ক্ষেত্র যেমন দৈর্ঘ্য, ভূমির ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর অনেক কিছু বুঝিয়েছিলাম, সেগুলো বারবার বলে ভিডিও লম্বা হয়ে যাবে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ভূমির ক্ষেত্রফল, উচ্চতা গুণ করলে তার হচ্ছে টোটাল গর্তের আয়তন বেরোবে। উচ্চতাই মেইন ব্যাপার, যতটা যায় উচ্চতা যতটুকু নেবো ততটুকু কিন্তু আয়তন বেরোবে, ঠিক আছে? মাথা রাখা, উচ্চতা পুরোটাই নিতে হবে, গর্তটা পুরোটাই করেছে, ঠিক আছে? তাহলে ওই কিন্তু সমীকরণ গঠন বোঝা গেল। 30টা গর্তের, কারণ এই গর্ত থেকে মাটি যা বেরোবে রাস্তাটা তৈরি করবে তাই দিয়ে, ঠিক আছে? সেই মাটি দিয়ে। তাহলে গর্তের আয়তন 30টা গর্তের আয়তন সমান সমান ওই রাস্তাটার মাটি আয়তন, রাস্তাটার মাটি আয়তন তো বলে দিয়েছে। এই যে যদি এত ঘনমিটার মাটি লেগে থাকে, 25-20 মিটার মাটি লেগে থাকে, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক। তাহলে এখানে আয়তনের সূত্র কি? আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য মাপ দিয়েছে, এত প্রস্থ মাপ দিয়েছে, উচ্চতা ধরে নিতে হবে। তার মানে কি অঙ্ক হয়েই গেল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এই যদি ধরে নি তাহলে 14 মিটার। আবার কি আরেকটা কথা বলেছিলেন, যে অনেক কথা বলেছি অনেক, তোমার অনেক মাথা রাখো না কি বলবার। আরে কি আরেকটা হচ্ছে বলেছিলাম যে একক দেখবে এককটা সমান থাকে কিনা, সবকটা মিটার মিটার আছে তো কোনো অসুবিধা নাই। এটা মিটার, এটা মিটার, এইটা মিটার, এইটাও মিটার ধরে নিলে কোনো অসুবিধা হবে না, কারণ এটাও আয়তনটা কি দিয়েছে, আয়তন দিয়েছে ঘনমিটার, আয়তনে দিয়েছে ঘনমিটার, মানে সবকটা মিটারেই আছে। সেই এককের দিকে খেয়াল রাখতে হবে। একক যদি একটা মিটার একটা সেমি, তো তখন একই এককে নিয়ে আসতে হতো, কিন্তু মাথা রাখবে কিন্তু। তাহলে মূল ভাইটাল দুটো জিনিস কি, সমীকরণ গঠন, আর হচ্ছে কি এককগুলো, ওই পরিবর্তন অঙ্কে এককগুলো দেখতে হবে ঠিকঠাক করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি 30টা, তাহলে কি লিখবো? একটা প্রতিটি গর্তের আয়তন করতে পারো, ঠিক আছে? প্রতিটি গর্তের আয়তন আগে লিখতে হবে কি, আগে তোমরা লেখালেখি নিয়ে ঘাবড়াবে না, লেখালেখি যা রয়েছে সেইটাই তুলে দেবে। অঙ্ক শর্টকাট করার চেষ্টা করো, ঠিক আছে? যখন প্র্যাকটিস করবে লেখালেখি এমনি তুমি পারবে। এখানে ইতিহাসের মতো লিখে দেবে যে রাস্তার 30টি সমান গভীর মাপে গর্ত আছে, নাকি আয়তঘন গর্ত, আয়ত ঘনাকার গর্তটির দৈর্ঘ্য সমান সমান 14 মিটার, ইতিহাস লেখা। প্রস্থ সমান সমান 8 মিটার, উচ্চতা মনে করি বা ধরে নি সমান সমান 8 মিটার। অতএব রাস্তাটির আয়তন সমান সমান, একটা গর্ত তাই না, একটি গর্তের আয়তন এখানে লিখে দিই, এটা লিখে দিই, একটি গর্তের আয়তন সমান সমান কত, 14 মিটার, তাই না? দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা করে দাও, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান 14 মিটার ইন্টু 8 মিটার ইন্টু 8। এই 14 মিটার ইন্টু 8 মিটার ইন্টু 8 মিটার, তা 3টে মিটার কোথায় যাবে? সেটা হয়ে কি হয়, সেটা হয় হচ্ছে গিয়ে মিটার কিউব। সেটা মিলে হয় কি মিটার কিউব। মিটার কিউব না লিখে লিখে কি ঘনমিটার। একক হইতেও সাবধান, ঘন মিটার, ঠিক আছে? বোঝা গেল? একটি গর্তের আয়তন, তাহলে 30টা গর্তের আয়তন কি হবে? 30টি গর্তের আয়তন, মাটির 30টা গর্তের মাটির আয়তন বলতে পারো কোনো ব্যাপার না, কারণ গর্তটা মাটি দিয়ে তৈরি। সমান সমান এর সাথে 30 গুণ করবে, 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু 8, এত ঘনমিটার। আমি কিন্তু বলেছিলাম যখন সমীকরণ গঠন আওয়াজ থাকবে বা কোনো যে কোনো ব্যাপারে এখানে ক্যালকুলেশন করবে না, একটু এগিয়ে যাবে, দেখবে কোনো কিছু কাটাকুটি অনেক পরে গিয়ে ক্যালকুলেশন করার দরকার থাকে না। সেই প্রসেসটা শেখো। কেন বলছি যে কাঁচা ছেলেমেয়েরা পাকা হয়ে যাবে এরকম করতে করতে। তা 30টা গর্তের আয়তন হয়ে গেল। আবার কি বলছে 30টা গর্ত কি বলছে, রাস্তাটি তৈরি করতে ওইগুলো হলো 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তার 30টা গর্তে মাটির আয়তন সমান সমান 2520 মিটার, ঠিক আছে? হলো। আবার কি, তাহলে কি এই 30টা গর্তে মাটি থেকে এবার কি লিখবে, ইতিহাসটা কি লিখবে, এই 30টি গর্তের মাটি থেকে রাস্তাটি উঁচু করা হয়, চাঁদবাড়ির রাস্তাটি উঁচু করা হয়। অতএব শর্তানুসারে বলা যায়, শর্তানুসারে আর মাটি কি জানো রাস্তাটা উঁচু করা হয়, ওই মাটির আয়তন সমান সমান 2520 ঘন মিটার। হলো, যা আছে বই থেকে টুকে দেবে। অতএব শর্তানুসারে বলা যায় কি, শর্তানুসারে বলা যায় এটা সমান সমান 2520 ঘনমিটার। এটা মুছে দিই, ঠিক আছে? বুঝা গেল? এখানে কি, এখানে সমীকরণটা মেইন জিনিস, 30টা
এই গর্ত খুঁড়ে 30টা গর্তের মাটি থেকে 30টা গর্তের আয়তন কি হবে, মাটি দিয়ে তো 30টা গর্তের তোর মাটি সেটা বলে দিয়েছে 2520 ঘন মিটার। শর্ত কি বলা যায়, এটা সমান সমান 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু এই সমান সমান 2520। দেখো এইটার ঘন মিটার, ওইটারও ঘন মিটার, একক সমান আছে সেজন্য এইদিকে একক ঘন মিটার কেটে যায়, ওই জন্য দেখে না। ঠিক আছে, হলো, এই হচ্ছে ব্যাপার। অতএব এই সমান সমান, দেখো এগুলো সব গুণ আছে। সমান সমান চিহ্ন আমি বলেছিলাম, আরো খুঁটিয়ে জিনিস দেখো, সমান সমান চিহ্নের সোজাসুজি মোটামুটি যতটা সোজা যায় সোজাই দেবে, তাহলে অঙ্কটা সমাধান করার সুবিধা হবে তোমাদের। এই সমান সমান কি হবে, 2520 দেবে। ঠিক আছে, 2520, আচ্ছা বাই সব করে বাই হয়ে যাবে, দিয়ে গুণ আছে সব, সব ভাগ হয়ে যাবে, তাই না? বাই কত, 30 ইন্টু 14 ইন্টু 8 নিচে চলে আসবে। এবার ঘাটাঘাট করে কেটে দাও, একটা শূন্য আগে কেটে বসে থাকো। একটা শূন্য 2520, 25 30 দিল কাটা, আর 3 দিয়ে যদি কাটা যায় দেখে না একবার, 3 দিয়ে কাটা যাবে, 3 8 24, 3 4 12, হলো? ঠিক আছে, হলো। এবার যদি দেখো 14, 6 14 84, 6 3 দিয়ে সরি 2 দিয়ে, 3 2 6, 4 2 8, 3 2 কি করলাম, 2 দিয়ে 4 2 8, 3 6, মোটামুটি 3 4 এত, এইটা হবে। এখানে কিন্তু মিটা ফিটা কিছু নেবে না, সমাধান করলাম। তাহলে কি, অতএব কিসের উচ্চতা বলেছে, তাই বলেছে না, তবে প্রতিটি গর্তের গভীরতা কত হয়, এটা কি ধরেছে, এটা প্রতিটা গর্তের গভীরতা, তাই না? অতএব প্রতিটি গর্তের গভীরতা হবে, যদি কিছু না করতে পার 3 4 লিখবে, 3 গভীরতা হবে 3 4 মিটার। এইটাই লিখে দাও, ভুল করতে না করাতে ভালো। ঠিক আছে, 3 4 মিটার, অথবা কি এটা ভাগ করে দিলে কি করলে 3 দিয়ে 0.075 বেরোবে। ঠিক আছে, 4 7 28 2 0 মানে 5 0 5 হলো, তারপর 20 0.75 এত মিটার বা 750 মিটার। কিলো থেকে মানে মিটার ফিটার হ্যান্ড চেঞ্জ করে ভিডিওতে দেখো, ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে সব। এত মিটার অথবা বা কত বেরোচ্ছে 0.75, আগে একটা 0 বসিয়ে দিতে হয়, 0.75 মিটার এটা। অথবা এই মিটারটাকে কি হবে, মিটারটাকে যদি সেন্টিমিটার বা কিছুতে নিয়ে অন্য পয়েন্ট রাখবো না, পয়েন্টটাকে কি হয় ডান দিকে নিয়ে যেতে হবে, দরকার নেই এত মিটার। ঠিক আছে, 0.75 মিটার বা 3/4 মিটার, এই যে 0.75 মিটার হলো, হয়ে গেল, এ হচ্ছে আনসার। বোঝা গেল? এবার এটাকে যে সেমি, দেখো এটা একটু দেখে নিই, তোমাদের বইয়ে মনে হয় উত্তরে অনেক সময় সেমি ঠেমি দেওয়া আছে, পয়েন্টার রয়েছে, তাই এটাকে যদি করি আমি মুছে দিচ্ছি, মোটামুটি দেখে নাও। এটা একটু যখন বলছো, যখন মানে আমার মন ডাকছে, একটু দেখে দিচ্ছি এটাকে। এটা হচ্ছে এই ধরো পুরো হচ্ছে কি 0.75 মিটার আছে, কত রয়েছে 0.75 মিটার। এটাকে আমি সেমিতে নিয়ে যাবো, কোন দিকে নিয়ে যাবো সে আমি মনে আছে বলেছিলাম, মনে পড়ে? সেটা কি ভিডিও যদি দেখো শিখিয়ে দেয়। কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। 1 2 3 ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এই ঘরটা মিটার হবে অথবা লিটার হবে অথবা কিগ্রাম মানে কিলোগ্রাম হবে। ঠিক আছে, ডান দিকে গেলে ডাগু, ঠিক আছে, ডাগু মাথায় রাখতে হবে। ডান দিকে কি হবে, ডাগু। ডান দিকে গিয়ে কি হয়, ডাগু করতে হয়। আমি শব্দটা বলেছিলাম, ডান দিকে মানে গুণ, ডান দিকে মানে গুণ। ডান দিকে গেলে কি হয়, গুণ। কি শব্দ দিয়ে মাথায় রাখবো, ডাগু। আর বাদিকে আসলে ভাগ করতে হয়, বাদিকে আসলে ভাগ করতে হয়, ডাগুটা মনে রাখলে হয়ে যাবে। ডান দিকে গুণ, বাদিকে উল্টোটা হলে ভাগ, গুণের উল্টো ভাগ। আচ্ছা, ডাগু, তাতে হচ্ছে ডান দিক, হচ্ছে গুণ। তার মানে কি, কিলো থেকে ওদিকে যত যাবে, তারপর মিটার থেকে আমি যদি ওদিকে যাই, তাহলে কি গুণ করতে হবে। তাহলে আমি গুণ করলে এই পয়েন্টটা তুলতে পারবো, ভাগ করলে পয়েন্ট তুলতে আরো পয়েন্ট হাজির হবে, মানে আরো এক্সট্রা নাম্বার এসে হাজির হবে। গুণ করতে হবে, তো ডান দিকে যেতে হবে। ডান দিকে যাবো, মিটার থেকে কোনটা যাবো, ডেসিতে যেতে পারি বা সেন্টিতে যেতে পারি, যাতে ইচ্ছে তুমি কনভার্ট করতে পারো। মিটার থেকে ডেসি থেকে ডান দিকে যাচ্ছি, কখন যাচ্ছি, যেখান দিয়ে যাত্রা শুরু করছি, যত দিয়ে যাচ্ছি টোটালটা ঘর গুনতে হবে। মনে করো মিটার থেকে আমি সেন্টিমিটারে যাবো, তাহলে
মিটার ডেসি সেন্টি 3 ঘর হচ্ছে, যে কটা ঘর থাকবে একটা শূন্য কম হবে। এই যে এই জিনিসটা, এটা 10, 100, 1000, 10,000, 1,00,000 এগুলো দিয়ে গুণ আর ভাগ করার সিস্টেম, আর কিছুই না। তাই ডান দিকে গেলে ডাগু মানে গুণ করতে হবে, বাদিকে আসলে ভাগ করতে হবে। তাই এটাকে যদি আমি মিটার তুলতে হয়, তুলে সেন্টিমিটার দিয়ে তাই গুণ করতে হবে, ঠিক আছে? গুণ করলেই পয়েন্টটা উঠবে। তাহলে আমি যদি ডেসিতে বা সেন্টিতে করি, তাহলে মিটার ডেসি সেন্টি, মিটার ডেসি সেন্টি 3 ঘর হচ্ছে। স্যার বলেছে কি যে কটা ঘর হবে একটা শূন্য কম কম হবে, তার মানে 100। 3 ঘর হচ্ছে, 3টে শূন্য আছে না, একটা শূন্য কম দেবো, তা 2টো শূন্য হলে 100 হয়। 100 দিয়ে গুণ করলে আমি ডান দিকে যাচ্ছি, কি হবে? সেমিতে কনভার্ট হয়ে যাবে। কি হবে? সেমিতে কনভার্ট হয়ে যাবে। ইন্টু 100 যদি করি আমি, তাহলে এটা কি হবে? সেমিতে কনভার্ট হয়ে যাবে। তো সেমি হয়ে গেল, সেমিতে পরিণত হয়ে যাবে। তার মানে কত হচ্ছে? এখানে পয়েন্ট দিলে 100 দেওয়া হলো, কাটাকুটি 75 সেমি। সেমি বুঝেছো কি বললাম? অ্যাজ ইউ লাইক, যেভাবে ইচ্ছে সেভাবে করো। বুঝতে পারলে কি বললাম? এই হচ্ছে অঙ্কের খেলা। যাই হোক, বুঝতে পারলে ভালো, আর না বুঝতে পারলে বোঝার চেষ্টা করো। ফোন করে আমাকে আরো কিছু বলতে পারো স্যার, খুঁটি না যে কোনো ব্যাপারে, যেহেতু দায়িত্ব নিয়েছি তোমাদেরকে যে অঙ্কে আমি 80+ পাওয়াবোই, তাই না? যে দায়িত্ব নিয়েছি সে দায়িত্ব তো পূরণ করতে হবে। সেই জন্য আমার ফোন নাম্বার রইলো, ফোন করে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় একটা হোয়াটসঅ্যাপে একটা SMS করে দেবে। আমি ঠিক ঠিক ওই তোমার ক্যাটাগরি ভিডিও যেদিনকে SMS করবে, ঠিক আছে, যেদিনকে কমেন্ট জানাবে, এতে কমেন্ট জানাতে পারো, কমেন্ট জানাবে, SMS করবে, ঠিক পরের দিনে আমি ভিডিও দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? তোমাদেরকে আমি 80+ পাওয়াবোই, ঠিক আছে? হলো, তাহলে টেকে বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।